দর্শক আপনাদের সবাইকে স্বাগতম আমাদের নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠানে। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন তথ্য এবং ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। সেই লক্ষ্যে আজ আমরা আমাদের অনুষ্ঠান সাজিয়েছি দুটো ভাগে। আমরা আলোচনা করব যে সামার ভেকেশন আসছে, সেই সামার ভেকেশনে আপনারা কিভাবে ঘোরাঘুরি করবেন, কিভাবে টিকিট কাটবেন, অথবা সামনে ওমরা হজ মৌসুম আসছে, ওমরা হজের জন্য। পাশাপাশি আমরা এটাও আলোচনা করব যে আজ ট্রাম্পের ট্যারিফের পরে হাউজিং মার্কেটে, আমেরিকার হাউজিং মার্কেটের আসলে কি অবস্থা এখন। এইসব আলোচনা করার জন্য আমাদের সঙ্গে উপস্থিত আছেন গেস্ট। এই মুহূর্তে আমাদের সঙ্গে আপনাদেরকে ট্রাভেলস ব্যাপারে আলোচনা করার জন্য আপনাদের সঙ্গে আছেন শামসুদ্দিন বশির ভাই, উনি সিইও ওয়ার্ল্ড ট্রাভেলস। বশির ভাই, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ টিভি24 সকল দর্শককে। আসসালামু আলাইকুম। বশির ভাই, শুরুতেই যেটা হচ্ছে, আপনাকে পেলাম যেহেতু সুখবর দিয়ে শুরু করি। শীত চলে যাচ্ছে, অলমোস্ট গন, সামনে সামার আসছে। সবার একটা পরিকল্পনা থাকে, সামার মানেই হচ্ছে আমেরিকায় ঘোরাঘুরি, আনন্দ, বিনোদন। কিন্তু সেখানে একটা বড় ব্যাপার থাকে পরিকল্পনা করা, বিশেষ করে আপনি যে রিলেটেড আছেন টিকিটের ব্যাপারে। কারণ আমরা জানি যে ইনফ্লেশনের বিভিন্ন বিষয়ে টিকিটের প্রাইসটা অনেক সময় ওঠানামা করে। সেক্ষেত্রে আগে যদি কেউ কাটতে পারে তার জন্য সুবিধা হয়। তো সেক্ষেত্রে আপনাদের আসলে কি পরামর্শ? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটি সময় উপযোগী প্রশ্ন করার জন্য। এটা আমাদের কাস্টমার, গ্রাহক, শুভানুধ্যায়ী সবাই একটু উপকৃত হবে। যদি আপনি সামার ভ্যাকেশনের প্ল্যানটা অ্যাডভান্স করতে পারেন, আপনি কখন যাবেন, কখন আসবেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অফিস থেকে যে ভ্যাকেশনটা ডেটটা ফিক্সড করে আপনি যদি টিকিটটা আগেই পারচেস করেন, আপনি সবচেয়ে কম মূল্যে টিকিটটা কাটতে পারবেন। আচ্ছা। এবং আপনি একটা বেটার সিট, ফ্লাইটের বেটার সিটটাও সিট কনফার্ম থাকবে, যাওয়া আসা। হ্যাঁ, আপনি আপনার ফ্যামিলি নিয়ে একটা সর্বোচ্চ কম মূল্যে এবং এটা বেটার সিটে আপনি ভালো প্রাইস আপনি টিকিটটা কনফার্ম করতে পারবেন। সেক্ষেত্রে আপনি তো দীর্ঘদিন যাবত এই লাইনে আছেন, এই বিজনেসের সঙ্গে যুক্ত, তো সবার একটা পরিকল্পনা থাকে কিভাবে আমি কম মূল্যে টিকিট পাবো। আসলে কম মূল্যে টিকিট পাওয়ার কোনো টিপস আছে কিনা? অবশ্যই আছে। আপনি কম মূল্যে টিকিট কাটতে হলে এখনই আপনাকে টিকিট কাটার উপযুক্ত সময়। আচ্ছা, তার মানে আপনি আগে থেকে পরিকল্পনা, যত আগে কাটবেন তত কম মূল্যে আপনি পাবেন। আচ্ছা। আপনি ফ্লাইটে যত দেরি করবেন তত প্রাইসটা হাই হয়ে যায়। আপনি যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, ঈদের এই যে কিছু আগে রমাদান গেল, আচ্ছা, চাঁদ রাতে প্রাইস অনেক হাই থাকে। হ্যাঁ, পরের দিন সবাই চেষ্টা করে এইভাবে আপনি যত আগে টিকিট, আর্লি পারচেস, অ্যাডভান্স পারচেস যেটা আমরা বলি এয়ারলাইন্সের ল্যাঙ্গুয়েজের ভাষায়, অ্যাডভান্স পারচেস করতে গেলে আপনি সবচেয়ে কম মূল্যে টিকিট পাবেন। আচ্ছা, তো কিন্তু সেক্ষেত্রে একটা ব্যাপার এখন যেটা আমরা দেখলাম সাম্প্রতিক সময়ে বিভিন্ন এয়ারলাইন্স গুলো ব্যাগেজের ব্যাপারে চার্জ করছে। আমি এগুলো কিন্তু ডোমেস্টিক নিয়ে আলোচনা করছি আপনার সঙ্গে। ব্যাগেজের ব্যাপারে চার্জ করছে, প্লাস ইনফ্লেশন বা যা বলছে তাতে করেও প্রাইস বাড়ছে। তো সেক্ষেত্রে আপনাদের থেকে কাটলে সুবিধা নাকি অনলাইনে নিজেরা কাটলে সুবিধা? ধন্যবাদ আপনাকে। আপনি গ্রাহকদের জন্য আমাদের দুইটা অনলাইন পোর্টাল আছে আমাদের নিজস্ব। আচ্ছা, mybestfly.com। আপনি ইউএস এর ডোমেস্টিক টিকিটের সমস্ত টিকিট, হ্যাঁ, আপনার কম মূল্যে ওখানে পাওয়া যায়, কম মূল্যে পাবেন। আপনি ক্রেডিট কার্ডে পেমেন্ট করতে পারবেন, প্লাস আপনি ইউনাইটেড এয়ারলাইন্সে, আপনাদের সাউথ ইস্ট এয়ারলাইন্সে, আপনি আমাদের ওয়েবসাইট থেকে সাউথ ইস্ট এয়ারলাইন্সে টিকিট কাটে আপনি দুইটা লাগেজ পাবেন। তার দুইটা লাগেজ পাবেন বলতে সাউথ ইস্ট এয়ারলাইন্স দুইটা লাগেজ অফার করতেছে। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা যারা ফ্যামিলি নিয়ে ট্যুর করবে, আমরা অনেকে জানি না। আমরা সব সময় সাউথ ইস্ট এয়ারলাইন্সের টিকিটটা যদি আমরা পারচেস করি ডোমেস্টিক ফ্লাইটের জন্য, তাহলে আপনি ডোমেস্টিক ফ্লাইটে তারা দুইটা লাগেজ করে অফার করছে। আচ্ছা, ভেরি ইম্পর্টেন্ট। আপনার বিশেষ করে যারা ফ্যামিলি নিয়ে ট্যুর চায় তাদের জন্য এটা তো খুব বড় একটা অ্যাডভান্টেজ। প্লাস আপনি এই ডোমেস্টিক টিকিটটা কিন্তু কাটার জন্য আমাদের অফিসে কল করার প্রয়োজন নেই। আচ্ছা, আমাদের যে অনলাইন পোর্টাল আছে, অনলাইন পোর্টালে গিয়ে www.mybestfly.com গিয়ে আপনি বিশ্বের যে কোনো দেশে যে কোনো এয়ারলাইন্সের টিকিট আপনি আমাদের ওয়েবসাইটে কাটতে পারতেছেন। এবং আরো বড় প্লাস পয়েন্ট কি, আপনি আপনার ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারতেছেন। আচ্ছা, সেক্ষেত্রে আপনাদের সঙ্গে আসার কোনো দরকার হচ্ছে না, অল কার্ড অ্যাকসেপ্টেবল। আচ্ছা, সেটা তো গেল। এখন আপনার সঙ্গে আলোচনা করলাম ডোমেস্টিকের ব্যাপারে। আপনি বললেন ডোমেস্টিকে একটা ভালো সুসংবাদ যে দুটো ব্যাগেজ পাচ্ছে, প্লাস আপনারা কিছু ডিসকাউন্টও দিচ্ছেন, বিভিন্ন সুযোগ সুবিধাও পাচ্ছে যদি আপনাদের। এবার আসা যাক, যেমন সামনে ওমরা হজে অনেকেই কিন্তু প্ল্যান করছে যে স্বাভাবিকভাবেই ওমরা হজে যাবে।
তো সেই ওমরা হজের ব্যাপারে আপনারা আসলে কি ধরনের সহায়তা করেন? তোমরা অনেকে জানে না আসলে কিভাবে ভিসা করাবে বা কিভাবে টিকিট করাবে, প্ল্যান করাবে, তো আপনারা কি সেই জায়গাগুলোতে নিয়ে কাজ করেন? ধন্যবাদ আপনাকে। আমরা সৌদি হজ মন্ত্রণালয়ের অথরাইজ ওমরা ভিসা প্রসেসিং এজেন্ট। আমরা প্রতি বছর নিয়ে এবছরও আমরা আগামী হজের পরে মিডল অফ জুলাই থেকে ওমরা আবার শুরু হয়ে যাবে। আমরা ওমরা ভিসা, হোটেল, প্যাকেজ, হ্যাঁ, নন প্যাকেজও আমাদের কাছে। আপনি ভিসাকে শুধু ভিসা সার্ভিসটা, যদি ওমরা ভিসাটা 1 ইয়ার মাল্টিপল ভিসা সার্ভিসটা আমাদের কাছে নিতে পারেন। আপনি শুধু হোটেল চাইলে হোটেল নিতে পারেন, শুধু টিকিট চাইলে টিকিট নিতে পারেন। আপনি যারা মিডল অফ হজের পরে মিডল অফ জুলাই থেকে আবার ওমরা শুরু হয়ে যাবে, আচ্ছা, যারা মিডল অফ জুলাইয়ের পর থেকে আপ টু ডিসেম্বর বা নেক্সট রমাদান পর্যন্ত যারা প্ল্যান করতে চান ওমরা করবেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে সর্বোচ্চ সেবাটা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আরেকটা জিনিস আপনাকে যেহেতু পেলাম, তা আলোচনা করাই দরকার। সেটা হচ্ছে এখন কিন্তু অনেকে চিন্তা করছে, বিশেষ করে অ্যাব্রড মানে ইউএস এর বাইরে যাইতে এক ধরনের আতঙ্ক, বলছে যে আপনি এই গ্রিন কার্ডও গেলেও প্রশ্নের সম্মুখীন হচ্ছেন, বা সিটিজেনশিপ, অনেকেও রিউমারের ব্যাপারে অনেক কথা বলে। সেই জায়গাগুলোতে আপনি আসলে কি মনে হয়, আসলে এগুলো কি রিউমার? ধন্যবাদ আপনাকে। আমি মনে করি, আমি বলবো যাদের গ্রিন কার্ড আছে, যারা সিটিজেন, যাদের ট্রাভেল ডকুমেন্ট আছে, তারা নির্দ্বিধায় উইদাউট এনি হিউমার আপনি ট্রাভেল করতে পারেন। কারো কোনো সমস্যা হচ্ছে না। যাদের ডকুমেন্ট 100% পারফেক্ট আছে, তাদের ট্রাভেল করতে কোনো সমস্যা নেই। আচ্ছা, তার মানে আপনি তো অভিজ্ঞ, আপনি এইখানে ট্রাভেল করতে আপনার কোনো সমস্যা নেই। যাদের আপনার ডকুমেন্টে প্রবলেম আছে, তাদের জন্য ট্রাভেল তারা ডকুমেন্টে প্রবলেম বলতে মানে আপনি বলছেন যদি কোনো কারণে অন্য কোনো কাজে জড়িত, বিশেষ ক্রিমিনাল অ্যাক্টিভিটিস বা ফলস অ্যালিগেশনে জড়িত থাকে, তাদের জন্য ফলস ইনফরমেশন দিয়ে আপনি গ্রিন কার্ড নিয়েছেন, ফলস ইনফরমেশন দিয়ে আপনি সিটিজেন হয়েছেন, ফলস এনি আশ্রয় নিয়েছেন, তাদের জন্য তারা অ্যাফ্রেড তারা। আর যাদের আপনার প্রপার সিটিজেন, আপনি লিগ্যাল হয়ে সিটিজেন হয়েছেন, আপনি মেরিজ থ্রুতে সিটিজেন হয়েছেন, মেরিজ থ্রুতে গ্রিন কার্ড পেয়েছেন, আপনার প্যারেন্টস আপনার ছেলের জন্য অ্যাপ্লাই করছে, তাদের ট্রাভেল করতে কোনো সমস্যা নেই। মানে ব্যাপারটা হচ্ছে মানে যে পরিমাণ ভয়ের ব্যাপার তৈরি করা হচ্ছে, আপনার কাছে যদি আমি একটা পরিসংখ্যান দেন, যেমন আপনারা গত 2 সপ্তাহে 3 সপ্তাহে কি পরিমাণ টিকিট সেল করেছেন, কি পরিমাণ মানুষ আসলে ট্রাভেল করছে? হ্যাঁ, আমাদের ট্রাভেলে আমাদের সচরাচর আগে যে পরিমাণ লোক ট্রাভেল করতেছে, মানে এখনো ইমপ্যাক্ট নেই, কোনো ইমপ্যাক্ট নেই। আচ্ছা, তার মানে হচ্ছে ট্রাভেল করতেছে, ট্রাভেল অবশ্যই করতেছে। আপনি যাদের গ্রিন কার্ড, যাদের সিটিজেন, তাদের ট্রাভেল ডকুমেন্ট আছে, তারা নির্দ্বিধায় তারা ট্রাভেল করতেছে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনাদের কাছে যখন কেউ টিকিট করতে আসে, তখন তো আপনারা সব ডকুমেন্টগুলো যাচাই করছেন? আমরা অবশ্যই ডকুমেন্ট, তার পাসপোর্ট 6 মান্থ ভ্যালিডিটি আছে কিনা, তার গ্রিন কার্ড ভ্যালিডিটি আছে কিনা, তার রিকোয়ার্ড ভিসা লাগবে কিনা, A to Z চেক করে আমরা আমাদের প্যাসেঞ্জারকে সার্ভিস দিয়ে থাকি, হাইস্ট সার্ভিসটা দিয়ে থাকি। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে স্টুডেন্টদের ব্যাপারে, যে স্টুডেন্টরা অনেকে এখন চিন্তা করছে ট্রাভেলের ব্যাপারে, এবং টিকিট প্রাইস ইজ ভেরি হাই। আপনি যেটা জানেন, আপনি বুঝতে পারছেন, কারণ পুরো গ্লোবাল যে প্রবলেম তৈরি হয়েছে এখন, বিশেষ করে ট্যারিফ, ইনফ্লেশন, পলিটিক্যাল ইনস্টেবিলিটি, সবকিছু মিলিয়ে, তো একজন স্টুডেন্টের পক্ষে আসলে টিকিট পারচেস করা ইজ ভেরি টাফ হয়। তার যদি বছরে 2 বার যেতে হয় দেশে, বা তার পরিবারের সঙ্গে দেখা, সেক্ষেত্রে আপনারা আসলে স্টুডেন্টদের জন্য বিশেষ কোনো প্যাকেজ রেখেছেন? ধন্যবাদ। যেহেতু স্টুডেন্টরা দেশের সম্পদ, তারা লেখাপড়া করে দেশ ভবিষ্যৎকে নেতৃত্ব দিবে, সেই জন্য স্টুডেন্টের জন্য আমরা গ্লোবাল ট্যুরস অ্যান্ড ট্রাভেল একটা অফার দিচ্ছি। তাদের জন্য, ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য তারা 5% থেকে 10% ডিসকাউন্ট পাবে, যারা সামার ভ্যাকেশনে দেশে যেতে যাচ্ছে ফ্যামিলি নিয়ে। আচ্ছা, তাদের আমাদের অনলাইন পোর্টাল থেকে হোক, আমার অফিসে কল করে হোক, ফিজিক্যালি অফিসে ভিজিট করে হোক, আমাদের ঢাকা অফিসে ভিজিট করে হোক, তারা আমাদের এই অফারটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফর ঢাকা এবং ইউএসসি স্টুডেন্টদের জন্য আমি এই অফারটা ঘোষণা করতেছি। তার মানে হচ্ছে আপনি বলছেন মানে ট্রাভেলের তেমন কোনো প্রবলেম নেই, এবং এমনকি আপনারা সেখানে ডিসকাউন্টও দিচ্ছেন। মানে এটা একটা অপরচুনিটিও হতে পারে, যেহেতু অনেক লোক কিন্তু ট্রাভেলে ইন্টারেস্টেড না, কিন্তু এখন যারা একটু বুদ্ধিমান মানুষ, তারা এই চান্সটা, এই সুযোগটা নিবে। তাদের I-20 ভ্যালিড থাকলে, ইউনিভার্সিটির সাথে সেমিস্টার ফি পেমেন্ট অল ক্লিয়ার থাকলে, তাদের মানে ট্রাভেলের তেমন তাদের কোনো ভয় আপনি আছেন বলে আমি মনে করি না।
আচ্ছা, আর আরেকটা জিনিস একটু আবার ফিরে আসি যে আমেরিকার ডোমেস্টিকের ব্যাপারে। এখানে ডোমেস্টিকে আমরা যে জিনিসটা বেশিরভাগ খেয়াল করি, বিশেষ করে টিকেটের যেমন কানেক্টিং ফ্লাইট অথবা ডিরেক্ট ফ্লাইট, এই যে প্রবলেমটা হয় অনেক সময় দেখা গেল যে ডিরেক্ট ফ্লাইটে গেলে প্রাইসটা একটু কম পড়ছে, আবার কানেক্টিংয়ে ডিরেক্ট ফ্লাইটে গেলে বেশি পড়ছে এবং কানেক্টে গেলে কম পড়ছে। এই জিনিসটা আসলে অনেকে বুঝতে পারে না যে আমি কতক্ষণ ফ্লাইট ডিটেলস এই ব্যাপারগুলো। তো এই ব্যাপারে একজন গ্রাহককে সচেতন হতে হলে বা কি ধরনের পলিসি বা টিপস অবলম্বন করলে সে এই অল্প সময় কানেক্টিং এর মধ্যে ভালো প্রাইসে একটা টিকিট পেতে পারে? ধন্যবাদ আপনাকে। টিকিট কাটার পূর্বে আমি ডেস্টিনেশন কোথা থেকে কোথায় যাচ্ছি, মাঝপথে আমার স্টপ ওভারটা কতক্ষণ টাইম, আমার কোন এয়ারলাইন্স, লাগেজটা কি আমার ইনক্লুডেড কি না, তা এই জিনিসগুলো আপনাকে বেসিক্যালি আপনি ফলো করতে হবে। আপনার পাসপোর্ট বা আইডি ভ্যালিড কি না। আচ্ছা, হ্যাঁ, আপনি যদি মনে করেন জেএফকে থেকে বাফলো যাবেন, এখানে একটা ডাইরেক্ট ফ্লাইটে আপনাকে ডাইরেক্ট ফ্লাইট আছে, আবার জেএফকে থেকে যদি বাফলো যেতে আরেকটা ভাই স্টপ ওভার নিয়ে যাচ্ছে, স্টপ ওভার ফ্লাইটগুলো অনেক সময় একটু প্রাইসটা রিজনেবল হয়, কম হয়, কিন্তু ডাইরেক্ট ফ্লাইট একটু প্রাইস বেশি হয়। আপনাকে ডাইরেক্ট ফ্লাইটটার থেকে আপনাকে টিকিটের দাম যদি একটু তুলনামূলক একটু বেশি হবে, এটা আমরা ডাইরেক্ট আপনার সময় সেভ হবে, টাইম সেভ হবে, কিন্তু মানি একটু বেশি হতে পারে। এই জিনিসগুলো আপনাকে টিকিট কাটার পূর্বে আপনার লাগেজ, ফ্লাইটের টাইমিং আওয়ার, স্টপ ওভার টাইম, এই জিনিসগুলো এগুলো আগে মাইন্ড সেট করতে হবে, মাইন্ড সেট করতে হবে। মানে এগুলো একটা এটা চেকলিস্ট। আপনার আইডি ডোমেস্টিক, আপনি উইদাউট আইডি স্যার আপনি ট্রাভেল করতে পারবেন না। আপনার পাসপোর্ট বা আইডি আপনার ভ্যালিড আছে কিনা সেই জিনিসগুলো আপনাকে চেক করে নেবেন। আচ্ছা, সেই ব্যাপারটা যেহেতু তুলেছেন, আমি এই প্রশ্নটা আপনাকে করি যে আমরা কিন্তু জানি যে সামনে মে মাস থেকে নিউ ইয়র্কে রিয়েল আইডি ছাড়া ট্রাভেল করা যাবে না। যে যারা রেগুলার ড্রাইভিং লাইসেন্স রয়েছে তাদের পক্ষে সম্ভব নাও হতে পারে, মানে অলরেডি এটা বলা আছে। তো সেক্ষেত্রে রিয়েল আইডি সংগ্রহ করাটা কি আপনি কি সাজেস্ট করছেন? হ্যাঁ, যারা আপনাদের এখন হাতে অনেক সময় আছে, তারা স্টেট আইডি বা লার্নার পারমিট অথবা ড্রাইভিং লাইসেন্স, আপনি যে কোনো একটা আইডি একটা সংগ্রহ করে নিলে আমি অ্যাডভাইস করবো যে আপনার অতি দ্রুত আপনার আইডিগুলো মডিফাই করে কালেক্ট করে নেন। আচ্ছা, মানে ইনহ্যান্স করার জন্য আপনি বলছেন এটাকে আপডেট করার জন্য। আপডেট করার জন্য। আমরা জানি যে রিয়েল আইডি ছাড়া হয়তো মে মাস থেকে, মের পর থেকে আসলে আর ট্রাভেল করা, ডোমেস্টিক ফ্লাইটে ট্রাভেল করা সম্ভব না। তো সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব এই মানে ডিএমভি তে ডকুমেন্টস গুলো জমা দিয়ে আপনারা বলছেন সেগুলো, কারণ শেষ মুহূর্তে এসে অনেক চাপ পড়ে এবং সেক্ষেত্রে আপনি বলছেন সামারেরও একটা চাপ থাকে। সবকিছু মিলেই মানে এটা খুবই ইম্পর্টেন্ট একজনের জন্য, যে যারা এখনো করেনি তাদের জন্য রিয়েল আইডি করে ফেলাটা কি কতটা? অবশ্যই 100% আমি বলবো যে প্রত্যেকেরই রিয়েল আইডি, এখন বর্তমান সিচুয়েশন প্রত্যেকেরই রিয়েল আইডিটা আপডেট করা উচিত। কিন্তু যাদের পাসপোর্ট আছে, বিশেষ করে ইউএস পাসপোর্ট, তাদের কি রিয়েল আইডি দরকার আছে? তাদের তো মনে হয় আর সে যদি পাসপোর্ট নিয়ে ট্রাভেল করার সময় পাসপোর্ট সাথে রাখে তাহলে কোনো সমস্যা নেই। আর যদি সে আইডি আপডেট করে নিতে চায়, অনেকের অ্যাড্রেস চেঞ্জ হচ্ছে, অনেকে এপিয়ারেন্স চেঞ্জ হচ্ছে। আমি মনে করি যাদের অ্যাড্রেস চেঞ্জ হয়েছে, এপিয়ারেন্স চেঞ্জ হয়েছে, তাদের এগুলো মডিফাই করে আপডেট করা উচিত। এখন যে পরিস্থিতি চলছে, বিশেষ করে সেই পরিস্থিতিতে সবকিছু একদম পারফেক্ট রাখাটাই আপনি জরুরি মানে ট্রাভেলের জন্য বেস্ট, যেহেতু মানে ট্রাভেল রিলেটেড এই প্রশ্নগুলোর সম্মুখীন হতে না হয় টিএসএ এর কাছে, নাকি আপনি সেটাই বলছেন? জি জি জি, আমি আপনার সাথে একমত। যদি টিএসএ এবং সিকিউরিটি চেকআপের জন্য আপনার অ্যাড্রেস চেঞ্জ, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স চেঞ্জ, এনিথিং চেঞ্জ আপনি আপডেট করে নেন। আচ্ছা আচ্ছা, তার মানে আর ডোমেস্টিক ফ্লাইটে আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় জিনিস, সেলফ চেক ইন হয়ে গেছে কাউন্টারগুলোতে। আচ্ছা, সেলফ চেক ইন আপনি এয়ারলাইন্সের পিএনআর বা টিকিট নাম্বার যদি না জানেন, আপনি কিন্তু সেলফ চেক ইন করতে পারবেন না। আচ্ছা, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট করে চালু হলো। হ্যাঁ, আপনাকে এখন ডেল্টা বলেন, জেটব্লু বলেন, সাউথ ইস্ট বলেন, আমেরিকান এয়ারলাইন্স বলেন, আপনি ডোমেস্টিক ফ্লাইট করতে গেলে আপনাকে মাথায় রাখতে হবে হুইচ ওয়ান ইজ মাই এয়ারলাইন্স পিএনআর, হুইচ ওয়ান ইজ জিডিএস পিএনআর। আপনি এয়ারলাইন্স পিএনআর বা টিকিট নাম্বারটা আপনাকে মাস্ট আপনার সাথে থাকতে হবে। আচ্ছা, আপনি যখন আপনি গিয়ে চেক ইন কাউন্টারে যাবেন, তারা আস্ক করবে তোমার এয়ারলাইন্স পিএনআর কি। আপনি যদি এয়ারলাইন্স পিএনআরটা সঠিকভাবে না দিতে পারেন, তাহলে আপনি কিন্তু বোর্ডিং পাস আনএবল হয়ে যাবেন, ডিনাই করবে। এবং অনেকগুলো প্রশ্ন সম্মুখীন হবে, লেট হবে, ডিলে হবে, ফ্লাইটটা বিলম্ব হয়ে যাবে, আপনি জরুরি ফ্লাইট মিস করতে পারেন। আমি বলবো ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল যখনই ফ্লাইট করবেন, আপনাকে এয়ারলাইন্স পিএনআর, এয়ারলাইন্স টিকিট নাম্বার, আপনার লাগেজ, এই তিনটা জিনিস আপনাকে ক্লিয়ার ইনফরমেশন ট্রাভেল এজেন্সি থেকে হোক
অনলাইনে কেটে হন, সেখান থেকে আপনি 3টা জিনিস আপনার যেন কমপ্লিট আপনার হাতে থাকে। বশির ভাই, আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছেন, দর্শক একটু জানতে চাই। দর্শক, আপনি আপনার নাম বলে একটু প্রশ্নটা করুন। আমার নাম মোহাম্মদ আবিদ তাহের রাজীব। আচ্ছা, আবির ভাই বলুন। তাহের রাজীব, আচ্ছা, আজিজ ভাই, হ্যাঁ বলুন, আপনি কি জানতে চাচ্ছেন? নট তাহের আজিজ আজিজ ভাই। ভাই, রাজীব রাজীব। হ্যাঁ বলুন, রাজীব ভাই। রাজীব ভাই আচ্ছা বলুন। সরি, রাজীব ভাই বলুন। আপনি হ্যাঁ, একটু আপনার টেলিভিশনের ভলিউমটা অফ করলে তাহলে শুনতে সুবিধা হবে। আমার তো ভলিউম একসাথে কম। আচ্ছা, বলুন। আমার একটা প্রশ্ন হচ্ছে, আমি আজকে 40 বছর গ্রিন কার্ড হোল্ডার। হুম। এখন আমি সিটিজেনের অ্যাপ্লাই করলে আসলে আমি কিছুই জানি না ইংলিশ। আচ্ছা। আমার প্রশ্ন হলো, আমি ধরেন আজ 40 বছর, আমি আজ 40 বছর আমেরিকাতে গ্রিন কার্ড হোল্ডার। আচ্ছা, মানে 40 বছরের মধ্যে আপনি সিটিজেনশিপের জন্য চেষ্টা করেন নাই? একবার করছিলাম, তখন 60 টাকা ছিল। ওখানে আমি লয়ার লগে আমার নাম লইয়া 4-5 বার, যখন সে আমরা বলছি ইউ ক্যান চেঞ্জ ইউর নেম মোহাম্মদ, আমি 4বারও বলছি আমি করবো না, তারপরেও আবার সে প্রশ্ন করছে, আর আমি তারে রাগ হইয়া আমার পেপার সবগুলো লইয়া আইছি, পুলিশ টুলিশে আইছে, পরে আমার ছাড়াই দিছে, আমি বাসায় চলে গেছি। এরপর থেকে আমি আর অ্যাপ্লাই করি না, যাইও আচ্ছা, না। তো এখন আপনি করতে চাচ্ছেন তো, তাহলে আপনার প্রশ্নটা কি তাহলে? না, আমি আর করি না। এখন কি আমি করলে কি দিবি? আমি আসলে ইংলিশ কম বুঝি, যেটা সত্য যেটা। ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, আপনি প্রশ্ন করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আপনি আমাদের নিয়মিত দর্শক, আপনি আমাদের টিভিএন দেখেন। আমরা শুধুমাত্র যে ভিউজে এই বিষয় নিয়ে আমাদের অন্য প্রোগ্রাম অ্যানালাইসিস থেকে শুরু করে অন্য প্রোগ্রামে এটা আলোচনা করি। তারপরে আপনি প্রশ্ন করেছেন, যদিও বা এই প্রশ্নের উত্তরটা আসলে একজন অ্যাটর্নি দিলে আসলে খুবই সুবিধা হয়, কারণ অ্যাটর্নি এই তবে জিনিসগুলো তারপর আপনি যেহেতু রিলেটেড আছেন, আপনি যদি একটু আপনি বলতেন। সিটিজেনে অ্যাপ্লাই করতে পারবেন অবশ্যই। আপনি যেহেতু গ্রিন কার্ড আছে, গ্রিন কার্ড ভ্যালিড আছে, আপনি যখন আপনি 3.5 বছর থেকে 5 বছর আপনি ইউএসএ আপনি বাসিন্দা হয়ে যাবেন, আপনাকে সিটিজেনে অ্যাপ্লাই করা আপনার অবশ্যই আপনার দাবিদার। আপনি যদি সিটিজেনে অ্যাপ্লাই করতে চান, কোনো ইমিগ্রেশন হেল্প নিতে পারেন, অথবা আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাকে এভাবে সর্বাত্মক সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আপনি শুনলেন আসলে দর্শক যিনি প্রশ্ন করেছেন, আসলে অনেকে এই যে একটু আগে আমরা আলোচনা করছিলাম রিয়েল আইডির ব্যাপারে, সিটিজেনশিপ, মানে মানুষ আসলে এগুলো লেট করাটা উচিত না। যখনই সুযোগ থাকবে যথাসময়ে আপনি 3.5 বছর বা 5 বছরের যখন একজন অভিজ্ঞ অ্যাটর্নির সঙ্গে আলোচনা করে কিভাবে করলে সুবিধা হবে সেটা আসলে করা উচিত, কারণ এখন ট্রাভেল রিলেটেড কিন্তু অনেক প্রবলেম হচ্ছে এই ব্যাপারগুলোতে। একটা জিনিস ওনার কথা যেটা উনি বললো যে এতদিন অ্যাপ্লাই করেনি এখন করছে, তো আপনাদের কি এরকম কোনো কেস পড়েছে কিনা? যারা আপনাদের টিকিট কেটেছে ট্রাভেল করছে তাদের এই ধরনের সমস্যা পড়েছে, যে আইডির প্রবলেম বা ডকুমেন্টের প্রবলেম, এরকম কি ফেস করেছেন? কোনো ডকুমেন্ট, হ্যাঁ, আমরা যখন কোনো ডকুমেন্টে প্রবলেম থাকে তখন আমরা তাদেরকে অ্যাডভাইস করি আপনার পাসপোর্ট বা আইডি আপনাকে আগে মডিফাই আপডেট করে নেন, তারপর আপনি টিকিট কাটেন। আমরা ফার্স্টলি যখন আমরা একটা চেকলিস্ট থাকে আমাদের, আমরা টিকিট কাটার পূর্বে আমাদের চেকলিস্ট থাকে, আমরা কি কি ডকুমেন্ট তার কাছ থেকে আমরা ভেরিফাই করব। যখনই আমরা ডকুমেন্ট ভেরিফাই করে দেখি, তারপর আমরা টিকিট কনফার্ম করি। আচ্ছা, আরেকজন দর্শক আমাদের সঙ্গে রয়েছেন। হ্যাঁ দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটা করুন। আসসালামু আলাইকুম। যে আমি নিউ ইয়র্ক থেকে বলছিলাম, আমার অ্যাসাইলাম কেস আছে। অ্যাসাইলাম কেস আছে 2027 হলো আপনার আমার ইন্ডিভিজুয়াল হিয়ারিং আছে। তো আমি অলরেডি 6 বছর হয়ে গেছে আসছি। তো এখন আমি ট্রাভেলস ডকুমেন্টসের জন্য অ্যাপ্লাই করছি। তো এটা যদি আমি পাওয়ার পরে আমেরিকার বাইরে যদি ট্রাভেল করি, তো এটা কোনো রিস্ক আছে কিনা এটা জানার জন্য। আচ্ছা, আপনি ট্রাভেল ডকুমেন্ট পেয়েছেন, ট্রাভেল ডকুমেন্ট দিয়ে আপনি ট্রাভেল করতে পারবেন কিনা? পাই নাই, এটা অ্যাপ্লাই করছি, যদি পাই আর কি, অ্যাপ্লাই করছি মাত্র। আচ্ছা আচ্ছা, যদি পান তাহলে সেটা করতে পারবেন কিনা। তবে হ্যাঁ, এটা একজন অ্যাটর্নি এটা ভালো উত্তর দিতে পারবেন, অভিজ্ঞ অ্যাটর্নি। তারপরও আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের টেলিভিশন নিয়মিত দেখেন এবং আমাদেরকে প্রশ্ন করেছেন। আমাদের একজন আছেন, যদিও বা উনি এই রিলেটেডই কাজ করেন, তো উনিও জানতে পারবেন আসলে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনি ট্রাভেল ডকুমেন্ট দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন, তবে আপনি ভ্রমণের পূর্বে আপনি ইমিগ্রেশন লয়ারের সাথে আপনি পরামর্শ করে নেবেন, আপনি কোথায় গিয়ে গেলে আপনার সেফ, কোথায় গেলে আপনি আবার সেফলি ফিরে আসতে পারবেন। এই ব্যাপারে আপনি ইমিগ্রেশন লয়ারের সাথে কনসাল্ট করে নেবেন, তবে আপনি ট্রাভেল ডকুমেন্ট দিয়ে আপনি ট্রাভেল করতে পারবেন।
আচ্ছা, তার মানে হচ্ছে এটাতে সমস্যা হবে না, কারণ সমস্যা আপনারা হবে তো এই ধরনের জি। টিকিট বা এই ধরনের কেস পাচ্ছেন যারা ট্রাভেল ডকুমেন্ট দিয়ে ট্রাভেল করছে। তার মানে আপনি বলছেন ভ্যালিড ট্রাভেল ডকুমেন্ট হোক, গ্রিন গ্রিন কার্ড কার্ড হোক, হোক, সিটিজেন হোক, সিটিজেনশিপ হোক, যাই হোক না কেন, যদি তার ডকুমেন্টে ভ্যালিড valid থাকে, থাকে, ইউএসসিআইএস এর মাধ্যমে সেটা অথরাইজড হয়ে থাকে, এবং তার যদি কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস বা কোনো প্রকারের ঝামেলা না থাকে, তাহলে তার ট্রাভেল করতে কোনো প্রকারের সমস্যা নেই। বশির ভাই, ধন্যবাদ, আপনার সঙ্গে অনেকক্ষণ আলোচনা করলাম। আমরা একটা ছোট্ট বিরতি যাচ্ছি, বিরতির পরে এসে আমরা বাকি আলোচনা করবো। ধন্যবাদ। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর এসে আমরা বাকি তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন। বড় স্বাগত আমাদের দ্য ভিউজ অনুষ্ঠানে। আমরা যেমন বিরতির আগে যেমনটা আলোচনা করছিলাম ট্রাভেল নিয়ে, যে কিভাবে ট্রাভেল করবেন বা টিকিট কাটবেন, আমরা বিরতির পর এবার আলোচনা করব আমেরিকার হাউজিং মার্কেট নিয়ে। এখানে আপনারা জানেন আমেরিকার হাউজিং মার্কেট ইজ ব্লুমিং, এখানে অনেকে আগ্রহী বাড়ি কিনবেন, কিভাবে কিনবেন সেই জন্য আলোচনা করতে আজ আমাদের সঙ্গে উপস্থিত আছেন স্টুডিওতে আসিফ এইচ চৌধুরী। আসিফ ভাই, আপনি একজন রিয়েলিটর, বিজনেস পার্সন, হাউজিং মার্কেটের দীর্ঘদিনের অভিজ্ঞ একজন পার্সন, আপনাকে আমরা পেয়েছি। তো শুরুতে একটু সংক্ষেপে আপনার থেকে জানতে চাইবো, আপনি জানেন যে গতকালকে ট্রাম্পের ট্যারিফ ঘোষণা সহ ইনফ্লেশন সবকিছু মিলিয়ে আপনার আসলে হাউজিং মার্কেটের কি অবস্থা এখন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম শান্ত ভাই, আসসালামু আলাইকুম ভিউয়ার যারা আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন। ওপিনিয়নটা এগুলো একটা পলিটিক্যাল স্টান্ট আমার কাছে মনে হয়। এগুলা আদৌ কতটুকু ইম্প্যাক্ট হবে বা আমেরিকান ইকোনমিকে কতটুকু হেল্প করবে, আমার মনে হচ্ছে যে এটা হেল্প করার থেকে আমাদেরকে ক্ষতিই করবে বেশি। বাট হাউজিং মার্কেটের সাথে এই ট্যারিফের কোনো সম্পর্ক নাই। স্পেশালি আমাদের যে ট্রাই স্টেট এরিয়াতে আমরা যারা থাকি তাদের খুব একটা ইম্প্যাক্ট হবে না। বাট যারা ব্যবসায়ী, যারা রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্টে আছেন, যারা বিল্ডিং কনস্ট্রাকশন যারা জড়িত আছেন, তাদের হয়তো খরচ কিছু বাড়বে। হ্যাঁ, মনে করেন 10% দাম বাড়বে, বাট দেন এগেন ওটা ওরা আবার কনজিউমারকে পাস অন করবে। সো ওইটা কোটা এফেক্ট হতে হবে। বাট ওই এফেক্টটা আস্তে আস্তে মনে করেন তো 6 মাস বছর খানেক লাগবে। তখন হয়তো মিড টার্ম চলে আসবে। মিড টার্মের মধ্যে যদি ইলেকশনের ইয়েটা চেঞ্জ হয় বা চেঞ্জ হওয়াটা ভেরি লাইকলি, তখন চেক অ্যান্ড ব্যালেন্স যেটা হওয়ার সেটা হয়ে যাবে। কিন্তু এই ট্যারিফের কারণে আমরা যেটা শুনছি বা আমরা দেখতে পাচ্ছি, ইনফ্লেশন হয়তো আবার বাড়তে পারে। তো সেক্ষেত্রে আপনার ইন্টারেস্ট রেটেতে কি কোনো ইম্প্যাক্ট আসবে আপনাদের? তার ইন্টারেস্ট রেটের সঙ্গে তো আপনাদের বাড়ি মর্টগেজের ব্যাপার থাকে। যদি ট্রাম্প যদিও ইয়ার কাছে বলছে যে কমানোর জন্য হয়তো এই চাপের মুখে হয়তো কিছু হয়তো নেমে আসতে পারে। বাট এখন যে ইন্টারেস্ট রেট আসছে স্টেবল অবস্থায় আছে, খুব একটা বাড়েও নাই, খুব একটা কমেও নাই। গত 6 মাস 1 বছরে যেটা ছিল সেটাই আছে, এবং কিছু আপ এন্ড ডাউন হচ্ছে, হয়তো কোয়ার্টার আপ কোয়ার্টার ডাউন, এর বেশি খুব একটা হচ্ছে। তার মানে হচ্ছে যারা বাড়ি কিনবে আসলে সেগুলো চিন্তা করার পাশাপাশি আসলে তার একজন বাড়ি কেনার যে আগ্রহী, তার কাছে আসলে পজিশন, স্থান, বাড়ির অ্যাডভান্টেজ এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ দেখা যায় যে প্রচুর লোক আছে যে তারা চাচ্ছে যে নিউ ইয়র্ক সিটির মধ্যে একটা বাড়ি কেনার জন্য, সেখানে বিশেষ করে আপনাদের কাছে যে গ্রাহকরা জ্যামাইকাতে, অ্যাস্টোরিয়াতে বা কুইন্সের মধ্যে, এরকম অনেকের আগ্রহ। তো যখন বাড়িটা পছন্দ হয়, পরিবেশটা পছন্দ হয়, তখন এই বিষয়গুলো কি বেশি মনে হয় ইম্প্যাক্ট পড়ে না? আসলে খুব বেশি এসব নিয়ে মাথা কামানোর দরকার নাই, কারণ আপনার যে ইন্টারেস্ট যেটা দিচ্ছেন সেটা ট্যাক্স ডিডাক্টেবল। বছরের শেষে আপনি সেটা ক্লেম করতে পারছেন। হয়তো স্লাইটলি কোয়ার্টার আপনার বেশি হবে, 1 কোয়ার্টার হয়তো 100 টাকা আপনার ডিফারেন্স হবে। বাট যে বাড়িটা আপনার পছন্দ হয়েছে আজকে, সে বাড়িটা তো আপনি 6 মাস পরে নাও পেতে পারেন, বা 1 বছর পরে যে সেই বাড়ি আপনি আবার পেয়ে যাবেন, বা সেই ধরনের বাড়ি আপনি পেয়ে যাবেন। তো সেটা হয়তো হবে না, হয়তো আপনার আরও অন্য ডিফারেন্ট কোনো নেইবারহুডে যেতে হবে। এই জন্য আমি বলি যে আপনার যদি কোনো বাড়ি পছন্দ হয়ে থাকে, সো লকড অন টু ইট। কারণ এটা চলে গেলে যে আরেকটা বাড়ি আপনি পাবেন এই ধরনের, সেটা হতে হবে না। কারণ ওই আপনি যে পছন্দের যদি হয়ে যায়, আপনি প্রাইসের জন্য 10-15-20 হাজারের জন্য আপনি ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। 30 ইয়ার্স 30 বছর পরে বা 10 বছর পরে এই 5-10,000 ইজ নট গোইং টু বি ম্যাটার। তার মানে হচ্ছে ট্যাক্স সিজন শেষের পথে এবং সামনে সামার আসছে, তো আপনি কি
মানে আপনি কি মনে করেন যে এখনই প্ল্যান করা সেরা অফকোর্স, কারণ আপনার স্কুলের শেষের দিকে আপনি যখন একটা মুভিং করবেন, আপনাদের বাচ্চাদের কথাও চিন্তা করতে হবে এবং তাদের একটা যে স্মুথ ট্রানজিশনের ব্যাপার আছে। আপনি একটা বাড়ি নিলেও তো বাড়ির একটা গুছগাছের ব্যাপার আছে, আপনি শিফটিং, আপনি একটা থেকে আরেকটাতে যাবেন, একটা ট্রানজিশন পিরিয়ড, সেটা আপনাকে অ্যালাউ করতে হবে। যদি ডিউরিং স্কুলে, তো সেটা একটু ডিফিকাল্ট হয়ে থাকে, যদিও অনেকেই এগুলো করতেছে বা করতে হচ্ছে, সেটা ডিফারেন্ট ব্যাপার। বাট যদি আপনার এই ধরনের সিচুয়েশনে না যেতে হয়, তাহলে আপনি আগে থেকেই প্ল্যান করা উচিত এবং প্ল্যান করা ভালো, এবং সেই অনুসারেই আপনি আগানো উচিত। আমরা যেটা জানি যে ন্যাশনাল হাউজিং অথরিটি বা যারা বাড়ি নিয়ে কাজ করে বা আপনাদের হাউজিং মার্কেটের সঙ্গে যে ব্যবসায়ীরা জড়িত, আমরা দেখলাম যে হাউজিং মার্কেট একবার ব্লুম হচ্ছে তো আবার ডাউন হচ্ছে, যেমন আবার দেখা গেল যে প্রায় 4 মিলিয়ন গ্যাপ রয়ে গেছে। তো সেক্ষেত্রে এখন আপনাদের কি, আপনি তো আছেন, কি মনে হয় ইনভেন্টরি এখন কেমন আপনাদের? ইনভেন্টরি আসতেছে সার্টেন নেইবারহুডে, আবার সার্টেন নেইবারহুডে আসতেছে না। সো সাম যেখানে আমরা মানে কি ধরনের নেভারহুডে আসছে আর কি ধরনের যেমন neighborhood আসছে একটু যদি কুইন্সের সার্টেন পার্টে আসতেছে, আবার সার্টেন পার্টে আপনার মানে খুবই tough। খুবই টাফ, কারণ কেউ বিক্রি করতেছে না, যারা কিনছে আগে এরা হোল্ড অন করতেছে। তো সেম জিনিস ব্রঙ্কসের সার্টেন নেইবারহুডে তেমন ইনভেন্টরি নাই, আবার সার্টেন পার্ট এনাফ যথেষ্ট ইনভেন্টরি আছে। তো তো এখন তো ক্রাইম নিউ ইয়র্ক সিটিতে মানে একটা রিজনেবল ক্রাইম রেট আছে। স্কুল বলেন বা যে কোনো কমিউনিকেশন বলেন, অনেক ইমপ্রুভমেন্ট হচ্ছে। 20 বছর আগের নিউ ইয়র্ক সিটি তো এখন আর নাই। এবং ইভেন আপনার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, ট্রান্সপোর্টেশন সবকিছু অনেকটা সহজ হচ্ছে জি, ধীরে ধীরে। ইভেন ব্রঙ্কসে ওই যে আপনাদের ওই যে এক্সপ্রেস ট্রেনটা মানে যেটা গ্র্যান্ড সেন্ট্রালের সাথে যেটা কানেক্টিভিটি হলো, বিভিন্ন এরিয়া, বিভিন্ন ব্রঙ্কসের এরিয়াতে এরা টাচ এবং করতেছে। ব্রঙ্কসেও কিন্তু বাঙালি কমিউনিটি গ্রো হচ্ছে একটা সময়, যেমন এখন ব্রঙ্কসের যেমন বাংলা বাজার, পার্কস্টার, জেরেগা, ওইসব জায়গা পাশাপাশি পেহলাম্বে থেকে শুরু করে ইভেন দ্য ইয়ঙ্কার্স পর্যন্ত হ্যাঁ, মরিস spread পার্ক, ইয়ঙ্কার্স, আপনার ওয়েস্টচেস্টার থেকে ওয়েস্টচেস্টার পর্যন্ত। সেগুলোতে কি আপনার জ্যামাইকা, রুজবেল্ট এভিনিউ বা অ্যাস্টোরিয়া এগুলোর থেকে কি ওইখানে প্রাইসের মধ্যে যথেষ্ট ডিফারেন্স আছে, জি, যথেষ্ট। ব্রঙ্কসের সার্টেন এরিয়াতে প্রাইসের এক এক এরিয়া বেসড অন আপনি কি চাচ্ছেন, আপনি মাল্টি ফ্যামিলি হোম চাচ্ছেন বা সিঙ্গেল ফ্যামিলি চাচ্ছেন বা অ্যাপার্টমেন্ট জাতীয় চাচ্ছেন, এক এক ধরনের। জামাইকাতেও যেমন বিলো হিল সাইড, যেমন আচ্ছা। ক্যামব্রিয়া হাইটস বা ক্লোজ টু রোজডেল বা জেএফকে এর আশেপাশে প্রাইস এখনো এটা ম্যানেজেবল, রিজনেবল রিজনেবল না হলেও ম্যানেজেবল। ম্যানেজেবল আছে। আমি রিজনেবল বলবো না, নেভার ইজ নেভার রিজনেবল, reasonable, yeah. হ্যাঁ, বাট ইজ ম্যানেজেবল। কারণ আপনার যদি একটা মাল্টি ফ্যামিলি নেন, তাহলে আপনি একটা ইউনিট আপনি ভাড়া দিতে পারছেন। মনে করেন এখন 3 বেডরুম 2800 থেকে 3000 টাকা ভাড়া হচ্ছে। সো ইটস এ বিগ প্লাস ফর প্লাস টুয়ার্ড মর্গেজ যারা অপটেন করে থাকেন। তো আপনি একটাতে থাকছেন, আপনার বেসমেন্ট সহ আপনি থাকতে পারছেন, 3 বেডরুম বেসমেন্ট, আপনি থাকলেন, একটা ভাড়া দিলেন। তো সো আপনার একটা মর্গেজের একটা বিশাল একটা অংশ আপনি পেয়ে যাচ্ছেন। সো দ্যাট হেল্পস। সো ওই ধরনের যারা চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য জামাইকা স্টিল আইডিয়াল, বিকজ জামাইকা এরিয়াতে তো প্রায় গত 3 বছরে প্রায় 20টা মসজিদের মতো হয়েছে। সো একটা মসজিদ হয়ে গেলে একটা নেইবারহুড কিন্তু অটোমেটিকলি গ্রো করে ফেলে। সেই জন্য ভ্যালুটা একদম ক্যামব্রিয়া হাইটস পর্যন্ত, যেখানে আগে আমাদের মানুষরা যেত না, এখন ক্যামব্রিয়া হাইটসেও আমাদের মানুষ যাচ্ছে। মানুষ এখন আসলে আপনার যে কমার্শিয়াল ব্যস্ততার পাশাপাশি কিন্তু মানুষ চায় এখন গ্রিন, মানুষ চায় এখন ওয়াইড স্প্রেড, কোয়াইট নেভারহুড। মানে এখন চয়েস কিন্তু চেঞ্জ হচ্ছে। যেমন এক সময় মানুষ ভাবতো যে আমি শুধুমাত্র বাজারের পাশাপাশি থাকবো, জি, ট্রেনের এখন কিন্তু ডিফারেন্ট ওয়েতে হ্যাঁ, কারণ আমাদের তো বাস সিস্টেম অনেক বেটার হয়েছে, ট্রান্সপোর্টেশন সিস্টেমটা বেটার হয়েছে। এখন সাউথ জামাইকা থেকেও আপনি হিল সাইডে 10 মিনিটে আসতে পারতেছেন, বাস 24 আওয়ার চলতেছে। সো এই জন্য অপশনটা আমাদের জন্য ওপেন হয়েছে। এবং আমি যারা ভিউয়ার, যারা বাড়ি কেনার ক্ষেত্রে চিন্তা ভাবনা করতেছেন, সাউথ জামাইকা আপনারা চিন্তা করতে পারেন। ব্রঙ্কসের বিভিন্ন জায়গাতে আছে, এখনো প্রাইস এখনো কম আছে। আর বেশি হাই প্রাইসে যাওয়ার দরকার নেই। আমি মনে করি না যে লিমিটেড বাজেট প্রথমবারই আপনি একদম হাই অ্যামাউন্টে নেবেন, আনলেস ইউ হ্যাভ ফান্ড এনাফ। সেক্ষেত্রে যেমন অনেক কাস্টমার আছেন, তাদের একটা মানে চিন্তার বিষয়, সেটা হচ্ছে লোনের ব্যাপারে। তো সেক্ষেত্রে আপনার কি মনে হয় এখন লোনের অ্যাপ্রুভাল রেটিং রেট বা মানে লোনের ব্যাপারে ডকুমেন্টেশন সবকিছু এখন মানে কেমন, একটু কি লোনের লেভেল রয়েছে না একটু একটু হার্ড পজিশনে রয়েছে? যেমন অনেক বেশি ডকুমেন্ট তারা সার্চ করছে, অনেক বেশি চাচ্ছে। ওটা তো প্রায় বছর 3-4 করছে। বছর আগে থেকে শুরু হয়ে গেছে। এবং ওই যে এফএইচ এর লোন যারা আজকের রিপোর্ট অনুযায়ী ওরা যারা
নন সিটিজেন যারা অ্যাপ্লাই করতো তাদেরকে এফএইচএ লোন কোয়ালিফাই করার পারমিশন ছিল, সেটা বন্ধ হয়ে গেছে। মানে নন সিটিজেন না হলে সে এখন আর করতে পারবেন না। মানে আদার অন্য লোন তো আছে। মনে করেন অনেক ধরনের লোন আছে। আপনি একজন নির্ভরযোগ্য, আপনার ট্রাস্টেড একজন রিয়েল এস্টেট এজেন্টের সাথে যোগাযোগ করুন, বা সেক্ষেত্রে আপনারা কি সহায়তা? হ্যাঁ, অফকোর্স আমাদের কাজই সহযোগিতা করেন। একটা বাড়ি কিনতে গেলে তো শুধু বাড়ি কিনা না, একটা ট্রানজিশন, হ্যাঁ, একটা আপনার বিশ্বস্ত লোকের সাথে আপনি কাজ করতে হবে। বাড়ি কিনলে আজকে বলবেন আপনি কিনবেন, কালকে কিনতে পারবেন না। অনেক ম্যাটার আছে, হয়তো আপনার ক্রেডিট ইস্যু আছে, হয়তো জব ইস্যু আছে, বাট আপনার পছন্দের জায়গার, বাট আপনার কি ধরনের বাড়ি চাচ্ছেন, বাড়ির লোকেশনটা কোথায়, বাড়ির কন্ডিশনটা কেমন, আপনি এটা নিয়ে সাস্টেন করতে পারবেন না। এই জন্য আপনার একজন ট্রাস্টেড রিয়েল এস্টেট এজেন্টের সাথে আপনার কথা বলা উচিত। আর দেখতে হবে যে আপনি এটা বাড়িটা শুধু নিলে তো হবে না, এটা 30 বছরের ব্যাপার, তো আপনি এটা নিয়ে হোল্ড করতে পারবেন না। আপনাকে কিনে দিলাম, আপনি 1 বছর পরে এটা সামাল দিতে পারলেন না, দেন মেনটেন্যান্সের ব্যাপার আছে, তখন আমাকে বলবেন, নইলে টিভিও নেই, আমি শুনছি বাড়ি কেনার জন্য। তখন সেইটা ঠিক আছে। তো পাশাপাশি আরেকটা জিনিস জানতে, মানে আপনাদের কাছে যখন কাস্টমাররা আসে কোন ধরনের বাড়িগুলোর ডিমান্ড একটু বেশি, লাইক দ্যাট 1 ফ্যামিলি অর 2 ফ্যামিলি, অর মানে লাইক কোয়াইট নেবারহুড অর কমার্শিয়াল নেবারহুড, মানে কি ধরনের চাহিদা বেশি আপনার? আমার সব ধরনের আমার মানে ক্লায়েন্ট আছেন, যেমন কিছু আছে ক্যাশ বায়ার, যারা বিজনেস করেন, ক্যাশ দিয়ে কিনতে চান, তারা বিজনেসের জন্য আসেন। কেউ আবার স্কুল ডিস্ট্রিক্ট খোঁজেন, যে সিঙ্গেল ফ্যামিলি হোম, শুধু স্কুল ডিস্ট্রিক্টটা হবে। আবার কেউ আছেন যারা বাণিজ্যিক পারপাসও অনেকে অনেক কিনে ভাড়া দিয়ে, হ্যাঁ, ইনভেস্টমেন্ট হিসাবের জন্য রাখবেন। বা কেউ আবার পার্শাল চান, যে একটা রেন্টাল ইনকাম থাকবে, আমার মর্গেজ সাপোর্ট হবে এবং এটাতে আমি থাকবো। তো এই ধরনের মানে মেন্টালিটিটাই বেশি। এবং বাট ইদানিং এই প্যান্ডামিকের পর থেকে দেখা যাচ্ছে যাদের অলরেডি এক্সিস্টেড হোম আছে, তারা আবার সিঙ্গেল ফ্যামিলি হোম চাচ্ছেন, কারণ আর চাচ্ছেন না এই ভাড়াটা দিয়ে একটা 1 ফ্যামিলি দিয়ে মানে 1 ফ্যামিলি হাউসগুলো এখন একটু হাই ডিমান্ডের মধ্যে রয়েছে। যেটা তো ওই যে প্যান্ডামিকের পর থেকে লং আইল্যান্ডে যাওয়ার একটা প্রবণতা রয়েছে, এবং অনেকে মনে করতেছেন বেটার স্কুল, খোলামেলা জায়গা, একটু বেটার পরিবেশ, ফাইন্যান্সিয়াল যে হার্ডশিপ যেটা ছিল সেটা এখন আর নাই। তো সো দে ক্যান অ্যাফোর্ড এ বেটার হোম। সো ওনারাই এইসব। আচ্ছা, আরেকটা জিনিস একটু আপনার থেকে জানতে চাই, যে অনেকে চিন্তা করছে যে আমি কত % ডাউন পেমেন্ট দিলে, বা আমি কি পরিমাণ টাকা আমার ক্যাশ থাকলে আমি এই বাড়ি নিয়ে আলোচনা করতে পারি, বাড়ির স্বপ্ন দেখতে পারি। কারণ অনেকে একটু কনফিউশনের মধ্যে থাকে, হয়তো তার স্বপ্ন আছে একটা বাড়ি কিনবে, কিন্তু সে বুঝতে পারছে না যে এই যেই পরিমাণ টাকা তার মানে তার কাছে সঞ্চয় আছে, সেটা দিয়ে আসলে সম্ভব কিনা। আসলে এগুলো কি ডিফার করে, নাকি তার রেগুলার ইনকামের উপরে অনেক কিছু নির্ভর করে? প্রথমে আমি বলে নেই যে বাড়ি কেনার প্রথম বেসিক্সটা হলো আপনার ইচ্ছা, আপনার মানসিক ইচ্ছা থাকতে হবে। আপনি $50,000 দিয়ে একটা গাড়ি না কিনে, আপনি সেই ডাউন পেমেন্টের টাকাটা যদি আপনি প্রথমে সেভ করে নেন $20,000, যে আমি এটা বাড়ি কিনবো প্রথমে, ইউ শুড ডু দ্যাট ফার্স্ট। বুঝছেন? তো আমাদের সমস্যাটা অন্য জায়গায়। আমরা অন্যগুলোতে আমাদের আশেপাশে যেগুলো দেখি সেগুলোতে আমরা অ্যাট্রাক্ট হয়ে যাই। বাট হাউস বাড়ি কেনাটা একটা সলিড ইনভেস্টমেন্ট। আপনি যেই হোক, ইয়াং যারা আমাদের সাথে জড়িত আছেন, যারা পড়াশোনা করে নতুন চাকরিতে ঢুকছেন, গ্রাজুয়েশন, বাই এ হাউস, এবং প্যারেন্টস যারা দেখছেন আমাদের টিভি প্রোগ্রাম, আপনারা এনকারেজ করুন আপনাদের, মানে এটা মোটামুটি সেফ ইনভেস্টমেন্ট। হ্যাঁ, একটা ইনভেস্টমেন্টে আপনার ছেলে মেয়েদেরকে ইনভলভ করুন। let them feel it, যে আমার ওন একটা বাড়ি আছে, বাট let them deal with it। এটা দিয়ে মনে করেন, আমি আপনার কথা আসতেছি, আমি একটু ডিপ সাইড ট্র্যাকে চলে গেলাম। যেহেতু আমাদের গ্রোয়িং কমিউনিটি, আমরা এটা ডিল করতেছি, আমি নিজেও একজন ফাদার, তো যদি ইনভলভ করতে পারেন, এটা রিটার্নটা আপনারা দেখবেন, ওরাও দেখবে। হ্যাঁ। 2 নম্বর কোয়েশ্চেন, আপনার যে বাড়ি কেনার আগে ক্রেডিটটা ঠিক রাখতে হবে। ক্রেডিট একটা বিগ ফ্যাক্টর। হ্যাঁ, ক্রেডিট একটা, হ্যাঁ, আপনার জবটা, আপনি অ্যাটলিস্ট 1 বছরের জব আপনার আপনি করতে হবে, সাস্টেনেবল জব থাকতে হবে। যদি বাড়ি কিনেন, আপনি 2 ধরনের আছেন, নো ইনকাম, যাদের মনে করেন সেলফ এমপ্লয়েড, যারা ট্যাক্সি চালান বা উবার চালান বা কনস্ট্রাকশনে কাজ করে, বিভিন্ন ধরনের যারা 1099, হ্যাঁ, তো ওনাদের জন্য 20% একটা প্রোগ্রাম আছে, আপনার নো ইনকাম চেক, সেটার মাধ্যমে আপনি যাবেন। এবং যারা বাড়ি কিনবেন,
তারা আসলে এই 15 তারিখে আপনারা যদি এই বছর বাড়ি কিনতে চান 15 তারিখ আপনার ট্যাক্স ফাইল করেন আনটিল আপনার ব্যাংকারের সাথে কথা বলে মর্গেজ ব্রোকারের সাথে কথা বলে আপনি ট্যাক্সটা ফাইল করবেন, মানে হোল্ড অন টু ইট, কারণ আপনি সেপ্টেম্বর পর্যন্ত আপনার সময় আছে, এক্সটেন্ড করা যাবে। এক্সটেন্ড করা যাবে। এবং যদি এই সামারে যদি আপনার বাড়ি কেনার ইচ্ছা থাকে, যারা সেলফ এমপ্লয়েড বাড়ি কিনবেন তারা জন্য ওয়েট টিল আপনার মর্গেজ ব্রোকারের সাথে কনফার্মেশন করেই আপনি নাম্বারটা ঠিক করবেন। হয়তো আপনি একটু বাড়াইয়ে করলেন, তাতে আপনার মর্গেজ রেজিস্টার বেটার হলে আপনার জন্য লোনটা পাওয়া ইজি হবে। বাট দেন অলওয়েজ আপনি নো ইনকাম চেক একটা লোন আছে, সেটা দিয়ে আপনি অলওয়েজ 20% ডাউন পেমেন্ট দিয়ে আপনি করতে পারেন। তার মানে আপনি বলছেন যে মানে এগুলো আসলে বড় ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে যে আপনি বাড়ি কিনবেন মানসিকভাবে সেটা আগে তৈরি হন, পাশাপাশি আপনি এই যে আপনাদের মতো যারা রিয়েলটর রয়েছে তাদের প্রফেশনাল রিয়েলটর যারা অভিজ্ঞ রিয়েলটর তাদের সঙ্গে আলোচনা করেন, খোলা মনে আলাপ করুন, খোলা মনে আলাপ করুন, একটু সময় দেন, একজন রিয়েলটরের সাথে কাজ করুন, আপনার আনসার বেরিয়ে আসবে। আপনি একজন যদি পছন্দ নয় আরেকজনের সাথে কথা বলুন, কথা বলতে তো তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই। বাট আপনি বলছেন ইটস এ ভেরি ওয়াইজ ডিসিশন ফর ইনভেস্টমেন্ট ইন হাউজিং মার্কেট। এক্স্যাক্টলি, অলওয়েজ। থ্যাংক ইউ আসিফ ভাই, আপনার থেকে অনেক তথ্য আমরা পেলাম। আগামীতে হয়তো আরো বেশি আলোচনা করব, সামনে দেখা যাক কি হয় ইন্টারেস্ট রেট থেকে সবকিছু মিলে। ধন্যবাদ আমাদের স্টুডিওতে। ধন্যবাদ, আমাকে আমন্ত্রণ জানার ধন্যবাদ ভিউয়ার আমাদের সাথে যারা আজকে যুক্ত হয়েছে। দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনারা এতক্ষণ শুনলেন দ্য ভিউজ অনুষ্ঠান। আমরা চেষ্টা করেছি আপনাদেরকে ট্রাভেল এবং হাউজিং মার্কেট নিয়ে আজকে কিছু তথ্য জানাতে। আগামীতে হয়তো নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোনো ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।